ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগ আর আগের মতো নেই, তাই বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কি ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না, কি করবে। আর অন্য দলগুলো খুব ক্ষুদ্র দল, আর জামাতে ইসলাম ইতিমধ্যেই নিষিদ্ধ একটি দল। 4-6 মাস 1-2 বছরের জন্য না, মিনিমাম 3 থেকে 6 বছরের জন্য ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, মানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। দ্যাট মিনস একটা লং টাইম তিনি ক্ষমতায় আছেন। জামাত ইসলাম সম্পর্কে তার স্পষ্ট বক্তব্য যে জামাত ইসলাম এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানোর, যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা ডোনেট করে, সে কিভাবে দেশ সামলাবে? অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া থেকে দূরে সরাই দিতে হবে। তা না করতে পারলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে। এই বিপ্লবকে আর জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে না এই তত্ত্বাবধায়ক সরকার। আমরা চাই এই সরকার সফল হোক, আমাদের সমর্থন থাকবে, কিন্তু আমরা চাই না আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিতে। আমরা চাই না আওয়ামী লীগ এটা বলুক এই সরকার ব্যর্থ হয়েছে। আমরা চিনি কারা হাসিনার অনুগ্রহ পাইছেন, আমরা জানি বাংলাদেশে ভারতের স্বার্থ কারা রক্ষা করে। আমরা যদি এদের কাউকে শাসন ক্ষমতার ধারে কাছে দেখি, বাঘের মতো ঝাঁপায় পড়ব আর কচ্ছপের মতো কামড়ায় ধরব, ছাড়ন নাই। ইনকিলাব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটি কোন টপিক নিয়ে হতে চলেছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় এবং নিশ্চিত করতে চাচ্ছে ডক্টর ইউনূস, এমনটাই কিন্তু জানিয়েছে গণমাধ্যম। সেই সাথে বাংলাদেশে বিএনপি, জামায়াতবাদী দল এবং আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেবে ডক্টর ইউনূস, এমনটাই কিন্তু ডক্টর ইউনূস নিজের মুখে বলেছে। সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সেই সাথে গোলাম মাওলানা সাহেব কী বলেছে, সেই বিষয়গুলো আজকের আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে নেই। আমার এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল ভাইরা শুনছেন, যারা গত 15 বছর যাবৎ অন্যায়, দুর্নীতি, লুটপাট, হত্যা, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পেছনে অনেক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, অনেকে সেগুলোতে হাতও মিলিয়েছিলেন। প্রত্যেকে ভাই এই মুহূর্তে যেমনে পারেন বাংলাদেশে ভাইগা যান। কারণ এই প্রধান সমন্বয়ক নাহিদ যে ঘোষণা দিছে, ভারত থেকে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনও বিচারের হিসাব কিন্তু চলে আসতেছে। সে যে ঘোষণা দিছে ভাই, আমি এরকম ঘোষণা মানে খুব কম শুনতে চাইছে। তার মুখে আপনারা শুনেন যে সে কি বলতে চায়। কোনো বিচার হয়নি এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যা যারা দণ্ডিত, যারা হচ্ছে অপরাধী, তাদের বিচারই করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে, আবার তারপর আসছে আলোচনার পক্ষে পরিষ্কার হবে। আমরা এই জিনিস সকল গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এই রেজিমে যে লুটপাট, দুর্নীতি, অধিকার লঙ্ঘন, সকল কিছুই আমরা বিচারের আওতায় আনবো। আমরা কিন্তু এই গণপ্রথানের অন্য প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা শুরু করে সরকারের প্রশাসনের বিচার করতে হবে। নিশ্চয়ই শুনেছেন, সেই পিলখানা হত্যা থেকে 2024 পর্যন্ত যতগুলা হত্যা হয়েছে, আয়নাঘরে যাদেরকে রাখা হয়েছে, কারা রাখছে, কার নির্দেশে রাখছে, শাপলা চত্বর থেকে শুরু করে প্রত্যেকটা যেগুলোতে গণহত্যার গন্ধ ছিল, প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল মন্ত্রী, এমপি, যুবলীগ, ছাত্রলীগ নেতা, বিচ্ছি নেতা অনেকে আছে এলাকার ভিতরে, রাজনীতি নেতাদের কাজ হচ্ছে মানে অপকর্মগুলো করা, প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। দুর্নীতি, লুটপাট, প্রত্যেকটা সেক্টরে যেখানে যা হয়েছে সবগুলার হিসাব নেওয়া হবে। তবে আমি একটা কথা বলি, ভবিষ্যতে আইনটা চালু করা দরকার, এখন থেকে এটা শুরু হওয়া দরকার। যেই সকল রাজনৈতিক নেতারা এই রাষ্ট্রকে লুট করা টাকা বানাইছে, এদের যে সম্পত্তি আছে এগুলাকে সিজ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিতে হবে। লাইক বেনজির বা আরও যারা আছে, মতিউর, টাকা পয়সা না ধরেন বাংলাদেশ থেকে সরাইতে পারছে, কিন্তু এদের যে জায়গা, সম্পত্তি, মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন প্রজেক্ট, এগুলো কিন্তু দেশ থেকে আলগি দিয়ে নিতে পারে নাই। প্রত্যেকটা জিনিস এদের বউয়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে ব্যাকগ্রাউন্ড চেক করে প্রত্যেকটা সম্পদ সিজ করে রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। ইন ফিউচার যে রাজনৈতিক সরকার আসবে, পরের সরকার এসে প্রথম কাজই হচ্ছে অবৈধ সম্পদ কলাপস করে রাষ্ট্রকে বুঝাই দিতে হবে। পলক ব্রো, আপনার তো খবর আছে অলরেডি। কালকে আমি দেখলাম যে কালের কণ্ঠ তারা একটা নিউজ করছে আপনার পলকের নিয়ে, 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কিন্তু পলকের বিরুদ্ধে চলে আসছে। এই তথ্য প্রযুক্তি খাতে কি পরিমাণ যে ধান্দাবাজি হয়েছে, আমি কালের কণ্ঠর এই মানে নিউজ দেখা ভাবতেছিলাম যেগুলো কেমনে করছে। এর পাশাপাশি আরও কিছু মন্ত্রী, এমপির আপনার এই মানে কী বলে যে তাজুল ইসলাম, তারপর এই আরও অনেকেরই সম্পদের হিসাবটা একের পর এক সামনে আসা শুরু হয়েছে। এখন নাহিদ যে বক্তব্য দিছে, সেই বক্তব্যগুলোতে তার বক্তব্যের অংশটা বা আমি বাকি যে কথাগুলো শুনছিলাম, যারা হুকুমদাতা, যারা পালন করছে, যারা অর্ডার নিছে, এভরিওয়ান তারা প্রত্যেকেই এই ঘটনাগুলোর জন্য শাস্তি পেতে হবে। এবার প্রশ্ন আসছে যে সাংবাদিকের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে, মানে বাংলাদেশে আগামী দিনে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল
তো নাহিদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ, সকল কিছুর বিচার করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না সেটার সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে কর্নেল অলি আওয়াজ তুলতেছে যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক, ছাত্রলীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করা হোক। অলরেডি যারা অন্যান্য পলিটিশিয়ান এরা নিজেরাও এগুলোর সাথে জড়িত থাকে কম বেশি, এদের কথা জরুরি না, বাট এই যে টিমটা মাঠে নামছে আর স্বাভাবিকভাবে এদের সহপাঠীরাই মারা গেছে, নাহিদ সহ বাকিরা ডিবি হাউন আঙ্কেলের নির্যাতনের শিকার হয়েছে, আর এখন ভাই সে নিজেই সরকার। ইভেন কমিটমেন্ট তাদের উপরে এই মুহূর্তে যেই ভরসা, এটা রাইট নাও সজীব ওয়াজেদ জয়ের উপর তো নাই, তারিক জিয়ার উপরে কিন্তু মানুষের নাই। এখন এই জায়গাটাকে বাস্তবায়িত করতে হলে তারা তাদের যে ক্ষমতা সেটা সর্বোচ্চ প্রয়োগ করবে। আপনি দেখেন ফুল টিম অ্যাকশানে নামছে। আমি জানি না যে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে, তবে এতটুকু বুঝতেছি যে একটা কঠিন খারাপ সময় আসতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর একটা লম্বা সময় আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল, আল্লাহ করে পাইছিল, কিন্তু এটার অপব্যবহার বিভিন্ন সেক্টরে এত পরিমাণ হয়ে গেছিল যে আওয়ামী লীগের মূল শক্তি ছিল তাদের কর্মী লেভেল তৃণমূল, সেই তৃণমূলের ধ্বংস করে দিছে টাকার কাছে বশ্যতা স্বীকার করা নেতারা। আজকে কঠিন সিচুয়েশন সামনে আসতেছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব না, নিষিদ্ধ করা সম্ভব না, কারণ বাংলাদেশের ডেমোক্রেসি যে লাইনে হাঁটুক, বিএনপি আওয়ামী লীগ বা জামাত তারা থাকবেই। তবে জামাতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটা আমি এখনো শিওর না, কারণ এটার ব্যাপারে কেউ কথা বলছে না। তো দেখা যাক, বাট আমার মনে হয় যারা আমার ভিডিওটা আওয়ামী লীগের বিভিন্ন মানুষ শুনছেন রাগ হতে পারে আমার কথা, কিন্তু আমি এগুলো আগে থেকে বুঝাইছি ভাই আপনাদেরকে, যেমনে পারেন ভাইগা যান, ধরা খাইলে কিন্তু খবর হয়ে যাইব। আর যারা আমকর্মী আছেন, পরিচ্ছন্ন কর্মী ছিলেন, এমনি দল করছেন, দল করতে পারেন, গণতান্ত্রিক অধিকার, আপনি আওয়ামী লীগ করছেন, আরেকজন বিএনপি করছে, ডাজন্ট ফ্যাক্ট, আপনি একদম নিশ্চিন্ত। ডক্টর ইউনূস বলেই দিছে যারা অপরাধ করে নাই, অন্যায় করে নাই, দল করছে, এভরিওয়ান ইজ সেফ, বাট যারা অপরাধ করছে, অন্যায় করেছে, নো ওয়ান ইজ সেফ। দল করা ব্যক্তিগত স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আজকে থেকে অ্যাপ্লাই হচ্ছে। এখন আপনি লুকানো ডরানোর কিছু নাই। যদি আপনি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকেন, যুবলীগের হয়ে থাকেন, পরিচ্ছন্ন ভালো মানুষ, আপনার আর আজকে থেকে ভয় নাই। কিন্তু যারা লুটেরা অপরাধী করছে তাদের ভয় আছে, বিএনপির কনির ভয়ও আছে, পাশাপাশি আইনের ভয়ও আছে। কারণ পুলিশ যা ফেস করছে এবার মাঠে নামার পরে এক একটার বারান্দা ফাড়াই ফেলবে, ডাবল ঝাল মিটাবে, কারণ তাদের অনেক মানুষ মারা গেছে। তারা শেখ হাসিনার উপর ক্ষোভ প্রকাশ করছে, ডিবি হাউন আঙ্কেলের উপরে, বেনজিরের উপরে, ডিবি মনিরের উপরে, তারপর কি বিপ্লব বড়ুয়া, ডিবির কি বলে যে ডিএমপির কমিশনার, প্রত্যেকের ভাই তুলা দেন। এসপি কি মাইট দিছে দেখছেন, যে তুলার কারণে আমাদের এই অবস্থা হয়েছে, তুলা দেশ ভাইকে গেছোস, কেউ নাই সামনে, ভাই ভাগ্যে যান, সময় আছে। সালাম। ফ্রান্সের যে বিপ্লব, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, প্রায় একেবারে সমপর্যায়ের একটা বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে। এবং এরকম একটি বিপ্লব যে হবে আমি 2014 সন থেকে কন্টিনিউয়াসলি বলে আসছি। ফ্রান্সের যে একটা এলিট সমাজ তৈরি হয়েছিল, একটি দুর্বল সেনাবাহিনী এবং অনুগত আমলা, লুই রাজবংশ প্রায় 1000 বছর ধরে এই যে একটা ফিউডাল সোসাইটি সেখানে গড়ে তুলেছিল, সেই ফিউডাল সোসাইটির বিরুদ্ধে রুশো, ভলতেয়ার, কেবল তাদের মতো জ্ঞানী এবং গুণীরা সেখানে বিপ্লব তৈরি করেছিল, মানুষদেরকে সচেতন করেছিল, আর কিছু করেনি। নিজেদের অধিকারের কথা বলেছিল, মানুষের জবানের কথা বলেছিল, এবং মানুষের চিন্তা এবং চেতনাকে তারা স্বাধীনতার দিকে, গণতন্ত্রের দিকে ধাবিত করেছিল। তদ্রূপ এই 2014 সন থেকে আজ অবধি বাংলাদেশের যে বুদ্ধিজীবী, মিডিয়া ব্যক্তিত্ব, দেশ বিদেশে যারা এই ইনফ্লুয়েন্সার হিসেবে মানুষের মনোমস্তিষ্কের উপর এই স্বাধীনতার বীজ বপন করেছেন, সুদীর্ঘ 9-10 বছরের অবিরত চেষ্টার ফলে প্রত্যেকটা মানুষের মন টকবগিয়ে ফুটছিল। আর তার বহিঃপ্রকাশ ঘটেছে এই সাধারণ মানুষের, সাধারণ ছাত্র এবং সাধারণ জনতার যে অভ্যুত্থান। ঠিক সেইভাবে আমাদের এই অভ্যুত্থানে আমাদের একেবারে সাধারণ ছাত্র যারা এই অভ্যুত্থান 5ই আগস্টের আগে, অর্থাৎ 18ই জুলাইয়ের আগে কেউ শেখ হাসিনার পতন চায়নি, কেউ আওয়ামী লীগের ধ্বংস চায়নি। আন্দোলনকারীরা তারা শুধুমাত্র তাদের অধিকার চেয়েছে। এমনকি 18 তারিখের পর তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কেবল বিচার চেয়েছে, দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে, তবুও পতন চায়নি। তো এই যে একটা সাধারণ শান্তপ্রিয় আন্দোলন, এটির সঙ্গে সাধারণ জনগণ, অভিভাবক, নারী পুরুষ নির্বিশেষে সবাই যেভাবে যুক্ত হয়েছে, একেবারে ফ্রান্সের যে বিপ্লব, সেই বিপ্লবের সঙ্গে হুবহু মিল রয়েছে। তো ফ্রান্সের বিপ্লবের যে কাহিনী একেবারে সবাই আগে বলি, যে সেখানে মধ্যবিত্ত শ্রেণী শেষ, সবগুলো দলবদ্ধ হয়ে গেছে, এবং শেষের দিকে যখন রুটির দাম বেড়ে গেল, আটার দাম বেড়ে গেল, পাউরুটির দাম বেড়ে গেল, তখন মহিলারা পাউরুটি, যে রুটি বেলার যে বেলুন হাতে যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে এলো।
কারো কারো হাতে খুন্তি ছিল আর বেলুন ছিল, একটা ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেল, বাস্তিল দুর্গের পতন হয়ে গেল। বাংলাদেশে হুবহু ঠিক সেম অবস্থা। এখন ফ্রেঞ্চ রেভলিউশন সফল হয়েছিল কিভাবে? সেখানে কি কোনো রাজনৈতিক দল যারা বারবার ব্যর্থ হয়েছে, যারা বারবার রাজপ্রাসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং রাজার অনুগ্রহ লাভ করে দিনে এক কথা বলেছে, রাতে এক কথা বলেছে, তারা কি নেতৃত্বে এসেছিল? না, আসেনি। চেষ্টা করেছিল, পারেনি। উল্টো কয়েকটা প্রতি বিপ্লব হয়েছে এবং অনেক লক্ষণ খারাপই হয়েছে। সবশেষে দায়িত্ব নিতে হয়েছে সেনাবাহিনীকে, এবং কার নেতৃত্বে? নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে। তারপরে এই বিপ্লব সফলতার মুখ দেখেছে এবং সারা দুনিয়া কোড অফ নেপোলিয়ন পেয়েছে। এখন আমাদের এই দেশে আমরা যারা রাজনীতি করি, আমরা গত 15 বছর ধরে পুলিশ দেখলে আমাদের হাত পা থরথর করে কাঁপে। মিলিটারি দেখলে কি হয় তা বলার দরকার নেই, পুলিশ দেখলে হাত পা থরথর করে কাঁপে। পুলিশের লাঠি, টিয়ার শেল, গ্যাস, এগুলো দেখলে আমরা চিত হয়ে পড়ে যাই। এই মানুষ একটা নির্দিষ্ট সময় নিঃশ্বাস নেওয়ার সুযোগ না পেলে, বুক ডাউন দেওয়ার সুযোগ না পেলে, দৌড়াদৌড়ি করার সুযোগ না পেলে, চিৎকার চেঁচামেচি করার যে গণতান্ত্রিক অধিকার, সেটা প্র্যাকটিস করা না পর্যন্ত তাদের এই দুর্বলতা কখনোই কাটবে না। চিন্তা করুন, প্রধান বিচারপতির বাসভবনে আগুন লাগালো আওয়ামী লীগ, আর আসামি হলো বিএনপির যারা লোকজন, আর বিএনপির লোকজন সেই আসামি হয়ে লেভেন চুষ মুখে দিয়ে দিয়ে তারা চলে গেল, জেলখানার মধ্যে চলে গেল। এখন এই জেলখানা থেকে ছাত্রদের আন্দোলনের পরে বের হয়ে তারা যদি আনন্দ করে, উল্লাস করে, কোনো কোনো এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখে, এবং এলাকাতে আলটিমেটলি তারা রামরাজত্ব কায়েমের চেষ্টা করে, বোঝার চেষ্টা করেন কতটা নির্বুদ্ধিতার জগতে তারা বসবাস করছে। সময় নিতে হবে, নিঃশ্বাস নেওয়ার সময় নিতে হবে, শরীর তাজা করতে হবে, মন তাজা করতে হবে, এবং বিশ্বাস অর্জন করতে হবে। তার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যদি রাজনীতি করার চেষ্টা করে, তাদের অবস্থা আরো খারাপ হবে, প্রচন্ড খারাপ হবে। মানে আওয়ামী লীগ জমানায় তাদের যে অবস্থা হয়েছে তার চেয়ে বেশি খারাপ অবস্থা হবে বিএনপির, যদি এখন তারা না বুঝে শুনে সামনের দিকে যায়। তো যেটা বলছিলাম যে ছাত্রদের যে বিপ্লব, অর্থাৎ 5 তারিখ দুপুর 12টা পর্যন্ত সবকিছু সরকারের নিয়ন্ত্রণে ছিল, আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। অল অন এ সাডেন 12টার পরে সিদ্ধান্ত নেওয়া হয় শেখ হাসিনা চলে যাবেন এবং তাকে উঠিয়ে নেওয়া হবে, এবং সেইভাবেই একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে নিরাপদে তাকে প্রথমে আগরতলা পাঠানো হয়, পরে দিল্লিতে পাঠানো হয়। এখন তিনি দিল্লির রাজকীয় মেহমান, এবং দিল্লিতে তাকে জেড ক্যাটাগরির, যাকে বলা যে নিরাপত্তা রাহুল গান্ধী পাচ্ছেন, যে নিরাপত্তা নরেন্দ্র মোদী পাচ্ছেন, ঠিক একই নিরাপত্তা দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে রাজকীয় মেহমান হিসেবে। ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং খুবই সিক্রেট বৈঠক, যেটা পাবলিকে আসেনি। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী থেকে শুরু করে পুরো ভারতের ডানপন্থী, বামপন্থী, উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, সবাই ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে, যে কোনো চক্রান্তে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনার রেজিমকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এবং এর জন্য যা যা করা দরকার সেটাই তারা করবে, এবং সেই চক্রান্ত ভারত চালিয়ে যাচ্ছে। এখন আমি একটা মানচিত্র আপনাদের সামনে তুলে ধরি, বা চলচ্চিত্রের ধরুন একটা দৃশ্য তুলে ধরি। গাজীপুরে গিয়ে দেখেন, নারায়ণগঞ্জে গিয়ে দেখেন, জামালপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের সব জেলা শহরগুলোতে এই গত কয়েকদিনে কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে, কি পরিমাণ সহায় সম্পত্তি নষ্ট করা হয়েছে, কত মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে, কত মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই 6 তারিখ, 7 তারিখ, আজকে 8 তারিখ, এই 3 দিনে কি পরিমাণ হয়েছে। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ 15 বছরে আপনাদেরকে এই সমপরিমাণ ক্ষয়ক্ষতির মুখোমুখি করেছে কিনা ব্যক্তিগতভাবে, আপনারা যারা মামলার আসামি হয়েছেন তারা বিভিন্ন সময় পালিয়েছেন, আবার জেলখানা থেকে বের হয়ে এলাকাতে গিয়েছেন। এই 3 দিনে যে পরিমাণ বাস্তুচ্যুত হয়েছে সেটা আরও যদি বাড়তে থাকে, আরও 15 দিন, আরও 1 মাস, তাহলে কি পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হবে। এখানে একটা জিনিস চিন্তা করুন, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর বাংলাদেশে কার্যত কোনো বিকল্প রাজনৈতিক নেতৃত্ব ছিল না। যদি বঙ্গবন্ধুকে ভারত তুলে নিত এবং এইভাবে শেখ হাসিনার মতো তাকে সেফ কাস্টডিতে রাখা হতো, এবং 16ই আগস্ট থেকে শুরু করে 30শে আগস্ট পর্যন্ত বাংলাদেশে 1975 সনে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে যদি ঘোষণা দিয়ে 1975 সনের সেপ্টেম্বর মাসের 1 তারিখে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানে ফেলে দেওয়া হতো, উনি বাংলাদেশে তাকে নামিয়ে দিতে হতো একা, সিঙ্গেল, বলেন তো কোনো সেনাবাহিনী, কোনো পুলিশ বাহিনী কিংবা
যারা আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষ ছিল একজনও মাঠে আসার সাহস পেত। যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশে মিষ্টি দোকান শেষ হয়ে গেছে, একইভাবে এখন আপনি চিন্তা করেন, আমরা ৭৫ 15 আগস্টে যে মিষ্টি বিতরণ করেছি তার চেয়ে বেশি মিষ্টি বিতরণ করা হয়েছে, এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ৭৫ 15 আগস্টের পর তার চেয়ে হাজার হাজার গুণ বেশি করা হয়েছে। এভাবে আরও যদি 15 দিন চলে, আরও 1 মাস চলে, আরও 2 মাস চলে, তারপর যদি পত্রপত্রিকার মাধ্যমে খবর হয় যে এত তারিখে শেখ হাসিনা বিমানবন্দরে আসবেন, কে বাধা দিবেন বলেন তো? কি পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে? মানে লাফালাফি করলে তো হবে না। আগে এই যে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, এই পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য ঐশ্বরিক জ্ঞান লাগবে, প্রজ্ঞা লাগবে, কোনো নাস্তিককে দিয়ে হবে না। আবার অতি ধার্মিক যারা রাতের বেলায় অপকর্ম করে দিনের বেলায় তসবি নিয়ে ঘুরে, বিশাল টুপি দাড়ি দেখলে মনে হয় যেন সারা দুনিয়া তাদের কথায় চলে, এরকম ভণ্ড পীর ফকিরদের হবে না। যারা সত্যিকার অর্থে প্রজ্ঞাবান, ভালো মন্দ পার্থক্য করতে পারে, যাদের মধ্যে ফারুক হওয়ার যোগ্যতা রয়েছে, ভালো মন্দ পার্থক্য করার পরে ভালোকে কাছে টানে, মন্দকে দূরে টানে, দূরে ঠেলে দেয়, এরকম যোগ্য লোকের হাতে, জিয়াউর রহমান সাহেবের মতো, আমি সোজা বাংলায় বললাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি না হতেন, 7ই নভেম্বরের যে ঘটনা ঘটেছে সিপাহী জনতার বিপ্লব, এই বিপ্লবে পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত যদি কর্নেল তাহের এবং জাসদের প্ল্যান সেখানে বাস্তবায়িত হতো। তো এখানে আমি যেটা বললাম যে প্রজ্ঞা লাগবে এই কারণে যে এখন এই যে শেখ হাসিনার পতন, এটি আমাদের কোনো একক কর্মের ফল নয়। আওয়ামী লীগের দুষ্কর্ম আর বিএনপির ব্যর্থতা, জামাতের ব্যর্থতা, সবার ব্যর্থতা। এমনকি এই যে ছাত্র জনতার যে বিপ্লব, এটিও কেউ বলতে পারবে না যে আমার কারণে এটা হয়েছে। যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই 6 জন যেভাবে ছাড়া পেল, এটা একেবারে অলৌকিক। এবং এই 6 জন ছাড়া পাওয়ার পরে পুরো পরিস্থিতি যেভাবে অলৌকিকভাবে ঘটে গেল, তাতে মনে হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে এই ছাত্রদের মাধ্যমে আমাদেরকে মুক্তি আল্লাহ দিয়েছেন। এটা একটা উসিলা মাত্র, কিন্তু এই জিনিসটি ঘটিয়েছেন আরশে আজিম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহর এই যে উপহার, এই উপহার নেওয়ার জন্য তো আপনাকে মুনাফিক হলে চলবে না, আপনাকে অধার্মিক হলে চলবে না, আপনাকে ক্ষুধাদ্রোহী হলে চলবে না, আপনাকে নাস্তিক হলে চলবে না। আল্লাহ যে আপনাকে একটা উপহার দিলেন, এই উপহারের পেছনে কত মানুষের অশ্রু, কত মানুষের কান্না, কত মানুষের দোয়া, এটা কি আপনি জানেন বা আপনারা জানেন? বা যারা এই মুহূর্তে ক্ষমতা নিয়ে নাড়াচাড়া করছেন তারা কি জানেন যে মানুষের আকুতি আল্লাহর দরবার কিভাবে পৌঁছায় এবং আল্লাহ কিভাবে এই জমিনে তার কর্ম সম্পাদন করেন? তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে প্রজ্ঞাবান লোক যদি না হন, যাদেরকে আল্লাহ হিকমা দিয়েছেন, ইলম দিয়েছেন, হযরত লুকমান আলাইহিস সালামের মতো হিকমা, সেই হিকমা ছাড়া কোনো মানুষ যদি এখন এই মুহূর্তে ক্ষমতা নিয়ে নড়াচড়া করে, তাহলে আল্লাহর এই নিয়ামতটা থাকবে না, নিশ্চিতভাবে আল্লাহর এই নিয়ামতটা থাকবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, এটি বুমেরাং হয়ে আমাদের জন্য ফিরে আসবে। তো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, সেই নিয়ামতের শুকরগুজার কিভাবে করতে হয়, এটা কি কোনো নাস্তিক জানবেন? এটা কি কোনো ক্ষুধাদ্রোহী জানবেন? কখনো জানবেন না। যাদের আমল নাই, যাদের ঈমান নাই, যাদের ইয়াকিন নাই, যাদের লেখাপড়া নাই, তারা কখনো এই জিনিস জানবেন না। আপনি দেখেন আল্লাহ রাসূলের ওফাতের পর ইমানদার লোকদের হাতে ক্ষমতা আসার কারণে, হযরত আবু বকরের হাতে ক্ষমতা আসার কারণে, উমরের হাতে ক্ষমতা আসার কারণে মুসলমান সাম্রাজ্যের যে বুনিয়াদ তৈরি হয়েছিল, কত বছর? প্রায় 1000 বছর পৃথিবী তারা শাসন করেছেন। খ্রিস্টানদের ক্ষেত্রেও তদ্রূপ। খ্রিস্টানদের মধ্যে যখন সম্রাট কনস্টান্টাইন, সম্রাট জাস্টিনিয়ান, প্রথম সম্রাট কনস্টান্টাইন এই ধর্মভিত্তিক একটি সাম্রাজ্য গড়ে তুললেন, কত বছর? প্রায় 1000 বছর খ্রিস্টান দুনিয়া এই পৃথিবীকে শাসন করেছে। তদ্রূপ বংশ মর্যাদা সমস্ত কিছু আল্লাহ নিয়ামত বুঝতে হবে, যোগ্য লোক নিতে হবে। এখন যে পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার আনার, আবার ড্রপ করার সর্বোচ্চ চেষ্টা ভারত করেছে, করে যাচ্ছে। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভারত কিন্তু তার সেনাবাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য একেবারে প্রস্তুত করে রেখেছিল। এবং ভারতের অনেক আর্মি জেনারেলের বক্তব্যটি তারা লিখে গেছে, শুধু বক্তব্য না, লিখে গেছেন যে এই যে আমাদের যে 7 সিস্টার ঘিরে তাদের রেজিমেন্টগুলো বাংলাদেশে মুভ করার পর্যায়ে ছিল, সেখানে যদি 7ই নভেম্বর না ঘটতো এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যদি একটি প্রতি বিপ্লব না হতো, তাহলে এই বাংলাদেশ তখনই ভারতের দখলে চলে যেত। এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে, আমরা আগের চেয়ে দুর্বল হয়েছি, আর ভারত আগের চেয়ে 1000 গুণ শক্তিশালী হয়েছে। আমরা এখন আগের চেয়ে বন্ধুহীন হয়েছি, আর ভারতের অনেক শক্তিশালী বন্ধু রয়েছে। ফলে তারা যদি এখানে শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে দেখা যাচ্ছে যে এখন যারা আনন্দ করছেন 5 তারিখে, এইরকম 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যদি আরও কিছুদিন ঘটতে থাকে, তাহলে
আলটিমেটলি 5 তারিখের যত লোক খুশি হয়ে এই রাজপথে নেমেছিল শেখ হাসিনার আগমনে তার চেয়ে বেশি লোক খুশি হবে। এই অশনি সংকটটা মাথায় রেখে, মাথা ঠান্ডা রেখে যারা কাজ করতে পারবেন, আল্লাহর এই যে দেয়া নেয়ামত, এই বিপ্লব, এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে, সোজা বাংলা কথা। দ্বিতীয়ত, এই যে প্রতি বিপ্লবের অধিক ক্ষেত্র তৈরি করার জন্য শক্তিশালী ভারতীয় মিডিয়া ভারতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, এবং আসামে যদি দাঙ্গা বেঁধে যায়, কলকাতাতে দাঙ্গা বাঁধে, ত্রিপুরাতে দাঙ্গা বাঁধে, হিন্দু মুসলমান সংঘাত বেঁধে যায়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এইরকম গুজব ভারতে রাষ্ট্রীয়ভাবে ছড়ানো ছিটানো হচ্ছে। এবং এর ফলে ভারতে যখন একটা যুদ্ধাবস্থা তৈরি হবে, তখন পৃথিবীর যে দুটো রাষ্ট্র রয়েছে, ইসরায়েল এবং ভারত, যারা নিজেদের অভ্যন্তরীণ স্বার্থ রক্ষার জন্য যে কোনো দেশে হামলা চালানোর ক্ষমতা তাদের সেনাবাহিনী, তাদের রাষ্ট্র ব্যবস্থায় দেওয়া রয়েছে। ফলে তাদের ইন্টারনাল সিকিউরিটিতে, অভ্যন্তরীণ সিকিউরিটিতে, নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি হবে। এমন কোনো ঘটনা যদি মালদ্বীপে ঘটে, নেপালে ঘটে, শ্রীলঙ্কাতে ঘটে, তাহলে তারা সেখানে সামরিক হস্তক্ষেপ করে। অতীতে তারা নেপালে সামরিক হস্তক্ষেপ করেছে, শ্রীলঙ্কাতে সেনাবাহিনী পাঠিয়েছে, মালদ্বীপে তারা সেনাবাহিনী পাঠিয়েছে। তারা সিকিমকে দখল করেছে, হায়দ্রাবাদকে দখল করেছে, কাশ্মীরকে দখল করেছে, 8 লাখ সৈন্য কাশ্মীরে তারা পাঠিয়েছে, ডিপ্লয় করেছে। 8 লাখ, সারা দুনিয়া আঙ্গুল চুষছে, কিচ্ছু করতে পারে নাই। কাছেই এই যে ভারতীয় পত্রপত্রিকা, ভারতীয় গুজব, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। খুব বেশি উল্লাস প্রকাশ না করে আল্লাহ নেয়ামতের প্রশংসা করুন, ধৈর্য ধারণ করুন, এবং এই দেশের যে সকল চক্রান্তকারীরা এখনো বহাল তবিতে আছে, মাথা ঠান্ডা রেখে তাদের বিরুদ্ধে কৌশলী ব্যবস্থা নিন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।